১৯৭১ সালে একটি আমেরিকার এয়ারলাইন্সের বিমান আমেরিকার এয়ারপোর্ট থেকে টেক অফ করে। টেক অফের ৪ মিনিট পর বিমানের পিছনের সিটে বসে থাকা যাত্রীটি একজন এয়ার হোস্টেসকে তার কাছে ডাকে এবং তার সুটকেসটা খুলে দেখায়। এয়ার হোস্টেস দেখতে পায় সুটকেসের ভেতরে বম রয়েছে। তার মানে হলো বিমানটি পুরোপুরি হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাকের পর লোকটি আমেরিকার সরকারকে তার কিছু ডিমান্ড জানায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমেরিকার সরকার তার সকল ডিমান্ড মেনে নেওয়ার পরও সে এমন কিছু ঘটায় যেটা দেখে পুরো আমেরিকা হতভম্ব হয়ে যায়। আর এই রহস্য আজ ৫২ বছরেও সমাধান করা সম্ভব হয়নি। সে প্যাসেঞ্জার কে ছিল, কেন বিমানটিকে হাইজ্যাক করলো, আর সেই প্যাসেঞ্জারকে এফবিআই আজও পর্যন্ত জীবিত অথবা মৃত কেন খুঁজে পায়নি। খুঁজে পাওয়া তো দূরের কথা, আমেরিকার সবথেকে বড় গোয়েন্দা সংস্থা পুরো ৫০ বছর খোঁজাখুঁজি করার পরও বিন্দু পরিমাণ ইনফরমেশনও খুঁজে পায়নি। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই ধরনের ইনফরমেশনাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এই চমকে দেওয়ার মতো ঘটনাটি শুরু হয় ২৪শে নভেম্বর ১৯৭১ সালে আমেরিকার পোর্টল্যান্ড নামে একটি এয়ারপোর্ট থেকে। একজন লোক যাকে দেখে বিজনেসম্যান মনে হচ্ছিল, সে পোর্টল্যান্ড থেকে সিয়েটলের টিকিট বুক করে আর সোজা বিমানের দিকে যেতে থাকে। সেই সময় আমেরিকার ওই এয়ারপোর্টটিতে কোনো ধরনের চেকিং ব্যবস্থা ছিল না, না কোনো মানুষকে চেক করা হতো আর না তার ব্যাগগুলোকে চেক করা হতো। তার সাথে যাত্রীদের কোনো আইডেন্টিটিও চেক করা হতো না। এটি নর্থ ওয়েস্ট হাম ওরিয়ন এয়ারলাইন্সের জাহাজ বোয়িং 727 ছিল, যেটি শুধু ৪৫ মিনিটের মধ্যে পোর্টল্যান্ড থেকে সিয়েটল পৌঁছানোর কথা ছিল। সানগ্লাস পরা এবং একটি ব্রিটকেস হাতে ড্যান কপার নামে সেই প্যাসেঞ্জার এই বিমানটিতে উঠে পড়ে আর তার পছন্দ মতো একটি সিটে গিয়ে বসে পড়ে, কারণ সেই সময় যাত্রীদের নির্দিষ্ট কোনো সিট নাম্বার ছিল না। আর ড্যান কোপার যেই সিটটিতে বসেছিল সেটি ছিল বিমানের সবথেকে পিছনের সিট। সে নিজের জন্য একটি ড্রিঙ্কস অর্ডার করে আর তার সাথে একটি সিগারেট জ্বালিয়ে নেয়। তখনও পর্যন্ত সবকিছু নর্মাল চলছিল, কারণ বিমানে স্মোকিং করা সেই সময় অ্যালাউ ছিল। এরপর ঠিক ২টা ১৮ মিনিটে ফ্লাইট টেক অফ করে। টেক অফ হওয়ার পরেই ড্যান কোপার পাশে থাকা একজন এয়ার হোস্টেসকে হাসি মুখে একটি এনভেলপ ধরিয়ে দেয়। সেই এয়ার হোস্টেস, যার নাম ছিল ফ্লোরেন্স শপনার, সে যখন সেই চিঠিটি পড়ে তখন সে হতভম্ব হয়ে যায়। চিঠিতে লেখা ছিল, মিস, আই হ্যাভ এ বোম হিয়ার অ্যান্ড আই উইল লাইক ইউ টু সিট বাই মি। আমার কাছে বোম রয়েছে আর আমি চাই আপনি আমার পাশে এসে বসে যান। ফ্লোরেন্স শপনার যখন ড্যানের পাশে এসে বসে তখন ড্যান তার ব্রিটকেস খুলে দেয়, যেটিতে একটি ডাইনামাইটের ৮ স্টক আর একটি ডিটোনেটর ছিল। মানে বিমানটি পুরোপুরি হাইজ্যাক হয়ে গিয়েছে। আর ড্যান কোপারের ৩টি ডিমান্ড ছিল, আর সেগুলো হলো তাকে ৫টা বাজার আগে $২ লক্ষ ক্যাশ, ২টি প্যারাশুট দিতে হবে এবং সিয়েটল এয়ারপোর্টে একটি রিফুয়েলিং ট্রাক রেডি রাখতে হবে। নিজের ডিমান্ড সবাইকে জানানোর আগে ড্যান ফ্লোরেন্স শপনারকে বলে যদি কোনো ভুল করে তাহলে সে এই বোমটিকে ফাটিয়ে দেবে। ড্যান কোপার ছাড়াও এই বিমানটিতে ৩২ জন প্যাসেঞ্জার ছিল, যারা পিছনের সিটে ঘটা এই ভয়ঙ্কর ঘটনার কিছুই জানত না। ফ্লোরেন্স শপনার ড্যানের সকল ডিমান্ড নিয়ে ককপিটে যায় আর ক্যাপ্টেনকে পুরো ঘটনা জানায়। দ্বিতীয় এয়ার হোস্টেস, যার নাম ছিল টিনা মাকলু, সে একটি অ্যান্টোকম নিয়ে ড্যান কোপারের পাশে এসে বসে যায়। সে পাইলট আর ড্যানের মধ্যে মেসেজ পৌঁছানোর কাজ করছিল। মনে রাখবেন, এটি আমেরিকার ইতিহাসে হওয়া প্রথম প্লেন হাইজ্যাক ছিল, যেটি টাকার জন্য করা হয়েছিল। এই কারণে লোকাল অ্যাথরিটিস আর এফবিআই সিদ্ধান্ত নেয় হাইজ্যাকারের সকল ডিমান্ড পূরণ করবে, কারণ তারা ভেবেছিল ড্যান কোপার এদের থেকে পালিয়ে বেশি দূর যেতে পারবে না। সেই ফ্লাইট, যেটি ৪৫ মিনিটে সিয়েটলে ল্যান্ড করার কথা ছিল, সেটি পুরো ১.৫ ঘন্টা যাবৎ সিয়েটল এয়ারপোর্টের উপর দিয়ে চক্কর দিতে থাকে। আর বিমানে বসে থাকা ৩২ জন প্যাসেঞ্জার, যারা এই বিষয়ে কিছুই জানত না, তাদেরকে বলা হয় প্লেনের টেকনিক্যাল সমস্যার কারণে ল্যান্ড করতে সমস্যা হচ্ছে। সেই সময় সিয়েটল ন্যাশনাল ব্যাংক থেকে $20 ১,০০০ নোট প্যাকিং করা হয় আর সেই নোটগুলোর সিরিয়াল নাম্বার লিখে রাখা হয়। আর একটি স্কাই ডাইভিং প্রতিষ্ঠান থেকে ২টি প্যারাশুট অ্যারেঞ্জ করা হয়। ৫টা ৪৫ মিনিটে বিমানটিকে ল্যান্ড করানো হয় আর ড্যানের ডিমান্ড অনুযায়ী তাকে টাকা ভর্তি ব্যাগ আর ২টি প্যারাশুট দিয়ে দেওয়া হয়, সাথে বিমানকে রিফুয়েলিং করে দেওয়া হয়। নিজের চাওয়া পূরণ হওয়ার পর ড্যান কোপার ৩২ জন প্যাসেঞ্জার আর ২ জন বিমান ক্রুকে বিমান থেকে নামার পারমিশন দেয় আর ২ জন পাইলট আর ২ জন ফ্লাইট ক্রুকে বিমানেই থাকতে বলে। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল আর বিমানটি আরও একবার টেক অফ করে।
ড্যান কোপার তার সাথে বসা টিনা মাকলুয়ের মাধ্যমে পাইলটকে ইনস্ট্রাকশন দিতে থাকে। সে পাইলটকে বলে বিমানের ল্যান্ডিং গিয়ার আর ফ্যালকনস খোলা রাখতে হবে, সাথে বিমানের অ্যালটিটিউড 10,000 ফিট এবং স্পিড 320 কিলোমিটার পার আওয়ার থাকবে, আর বিমানকে সোজা মেক্সিকো সিটিতে নিয়ে যেতে হবে। পাইলট বাকি সব ডিমান্ড তো পূরণ করে দেয়, কিন্তু প্লেনে থাকা এই ফিউল দিয়ে প্লেনকে সোজা মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই কারণে পাইলট ড্যান কোপারকে বিমান রিফিউল করার জন্য দুইটি অপশন দেয়, রিনো অথবা ফিনিক্স। ড্যান কোপার রিনোতে রাজি হয়ে যায়। অন্যদিকে লোকাল আর ফ্যাটাল অথরিটিও তাদের কাজ চলমান রেখেছিল। দুটি ফাইটার জেট বিমানের পিছনে রওনা করে, কিন্তু তাদের জেট স্পিড অনেক বেশি হওয়ার কারণে বিমানের চারপাশে চক্কর লাগাতে শুরু করে। রাতের অন্ধকারে বিমানটি রিনোর দিকে রওনা করে। ঠিক সেই সময় ড্যান কোপার ফ্লাইট ক্রু টিনা মাকলুকে ককপিটে চলে যেতে বলে, যেখানে দুজন পাইলট আর একজন ফ্লাইট ক্রু ছিল। টিনা যখন ককপিটের দরজা বন্ধ করার জন্য পিছনে ঘুরে, তখন সে শুধু এইটুকুই দেখে যে ড্যান কোপার তার কোমরে কিছু একটা বাজছে। এরপর বিমানের পিছনের দরজা খুলে যায় আর ড্যান কোপার সেখান থেকে ঝাঁপ মারে। এরপর যা কিছু হয়েছিল পিছনের 52 বছর পরেও সেটি নিয়ে আজও আলোচনা করা হয়। 3 ঘন্টা পর বিমান রিনোতে ল্যান্ড করে। তখন পুরো বিমানকে ভালোভাবে চেক করা হয়, কিন্তু সেই বিমানে না কোপার ছিল আর না কোনো বোম খুঁজে পাওয়া যায়। শুধু বিমানই না, এই ঘটনার পর কখনো কোথাও ড্যান কোপারের কোনো খোঁজ পাওয়া যায়নি, না জীবিত আর না মৃত। আসলে ড্যান কোপার কে ছিল, আর পুরো আমেরিকার চোখে ধুলো দিয়ে সে কোথায় চলে গিয়েছিল? এই কেস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সেই কেস যেটিকে আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। ড্যান কোপারকে কেউ বিমান থেকে জাম্প করতে তো দেখেনি, কিন্তু বিমানের পিছনের দরজা খোলা থাকার কারণে সবাই এটি কনফার্ম হয় যে ড্যান মাঝ আকাশে কোথাও বিমান থেকে জাম্প করেছে। শুধু তাই নয়, ড্যান কোপারকে দেওয়া 2টি প্যারাশুটের মধ্যে একটি প্যারাশুট তখনও বিমানের ভেতরেই ছিল, আর বাকি একটি নিয়ে হয়তো ড্যান বিমান থেকে জাম্প করেছিল। এফবিআই বিমানটিতে তল্লাশি করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা শুধু বিমানটিতে ড্যান কোপারের প্রায় 8টি সিগারেটের খোসা আর 2টির মধ্যে একটি প্যারাশুট খুঁজে পায়। এই জিনিসগুলো ছাড়া কারো কাছে তার কোনো ছবি অথবা ইনফরমেশন কোনোটাই ছিল না। প্যাসেঞ্জার আর ফ্লাইট ক্রুদের থেকে ইন্টারভিউ নেওয়ার পর ড্যান কোপারের একটি স্কেচ আর্ট করা হয়। এর আগে ড্যান কোপারকে সিয়েটল আর রিনোর মাঝামাঝি এলাকায় খোঁজার জন্য এফবিআই এর এটি জানার দরকার ছিল যে ড্যান কোপার এক্স্যাক্টলি কোন জায়গাটিতে জাম্প করেছিল, কিন্তু এটি জানাও তাদের জন্য খুব একটা কষ্টের বিষয় ছিল না, কারণ বিমান অটো পাইলট মোডে ছিল। মানে যেই রাস্তায় বিমানটি ফ্লাই করেছিল সেটা অলরেডি রেকর্ডেড ছিল। বিমানের স্পিড অ্যালটিটিউড তো আগে থেকেই জানা ছিল। সাথে ফ্লাইট রেকর্ডারের সাহায্যে জানা যায় যে বিমানের পিছনের দরজা 8:10 খুলেছিল। এই সকল ইনফরমেশন রিসার্চ করার পর ড্যান কোপারের লোকেশন আইডিয়া করে একটি সার্চ এরিয়া তৈরি করা হয়। এই 45 স্কোয়ার কিলোমিটার এরিয়া ঘন জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা ছিল। এরিয়াল টিম আর সার্চ টিম এই পুরো এরিয়াটিকে নিখুঁতভাবে তল্লাশি করে, কিন্তু না কোপারের কোনো চিহ্ন পায় আর না কোনো ব্রিফকেস পায় অথবা টাকা। এই পুরো এরিয়াতে এতটাই ঠান্ডা ছিল যে সবাই মনে করেছিল ড্যান কোপার ঠান্ডা জমে মারা গিয়েছে। কিন্তু এরপর যা হয়েছিল সেটি এফবিআই এর মাথার মগজকে ঘুরিয়ে দেয়। আমেরিকার ইতিহাসে প্রথমবার এফবিআই এই কেসের জন্য পাবলিকের কাছ থেকে সাহায্য নিতে শুরু করে। ড্যান কোপারের স্কেচ আর $2 লক্ষ সিরিয়াল নাম্বার টিভি চ্যানেল আর মিডিয়াগুলোতে প্রচার করে দেয়। আর ড্যান কোপারের ব্যাপারে যদি কেউ ইনফরমেশন দেয় তাহলে তাকে পুরস্কৃত করার ঘোষণা করা হয়। তারা ভেবেছিল যদি কোপার জীবিত থাকে তাহলে এই টাকা কোথাও না কোথাও নিশ্চয়ই খরচ করবে, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়, কারণ সেই সিরিয়াল নাম্বারের একটি নোটও আজও পর্যন্ত কোথাও খরচ করা হয়নি। কিন্তু ঝামেলা এখানেই শেষ না। এর 9 বছর পর মানে 1980 সালে একটি আশ্চর্য ঘটনা ঘটে। ওয়াশিংটনে কলম্বিয়া রিভারের কিনারে একটি বীজ রয়েছে যেটিকে টিনা বার বলা হয়। এখানে একটি বাচ্চা নিজের ফ্যামিলির সাথে খেলাধুলা করছিল। তখন সে নদীর কিনারায় 3টি টাকার বান্ডিল খুঁজে পায়। এটি $20,000 বান্ডিল, যেখানে টোটাল $5,800 ছিল। বাচ্চার প্যারেন্টস সেই টাকা নিয়ে এফবিআই এর কাছে যায়। সৌভাগ্যবশত এই টাকার সিরিয়াল নাম্বার সেই নোটগুলোর সাথে ম্যাচ করে যেগুলো ড্যান কোপার নিয়ে গিয়েছিল। ড্যান কোপার হাইজ্যাকিং কেসের 9 বছর পর এটি প্রথম ক্লু ছিল, কিন্তু এই নোটগুলো কেস সমাধান করার বদলে এফবিআইকে আরও একটি রহস্যের মধ্যে ফেলে দেয়, কারণ এই টাকা ড্রপ লোকেশন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পাওয়া যায়। প্রথমে ভেবেছিল যে ড্রপ জোনের কাছে লুইস রিভারে টাকা উপর থেকে ড্যানের কাছ থেকেই পড়েছিল, সেখান থেকে ভাসতে ভাসতে কলম্বিয়া রিভারে চলে আসে। কিন্তু পরে লক্ষ্য করা হয় কলম্বিয়া রিভার তো অপোজিট ডাইরেকশনে ফ্লো করে, মানে এই টাকা লুইস রিভার থেকে ভেসে টিনাবার পর্যন্ত কোনোভাবেই আসা সম্ভব না। এফবিআই এর জন্য এই মামলা ক্রমশই জটিল হতে শুরু করে। শুধু এইটুকুই না, টিনাবার বীজ যেখান থেকে এই টাকা খুঁজে পাওয়া যায়
সেখানে 1974 সালে কিছু খননের কাজ করা হয়েছিল। হাইজ্যাকিংয়ের 3 বছর পর টিনাবার বীজের কিনারায় এক্সট্রা বালি ফেলা হয়, আর খুঁজে পাওয়া টাকা সেই বালির ভেতরেই পাওয়া যায়। এই নতুন ইনফরমেশন থেকে এটি বোঝা যায় যে ড্যান কুপার অথবা তার কোনো লোক জেনে বুঝে কেসকে ওলটপালট করার জন্য 3 বছর পর টিনাবার বীজের উপরে এসে এই টাকা রেখে যায়। এই কেস নিয়ে এফবিআই কোপারের মতো দেখতে মানুষকে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তাতে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। কিছু লোক বলে ড্যান কোপার হয়তো কোনো একজন ট্রেন্ড মিলিটারি কমান্ডো ছিল, কারণ সে যে প্যারাশুটটি নিয়ে বিমান থেকে জাম্প করেছিল সেটি একটি মিলিটারি প্যারাশুট ছিল, আর সেটিকে অপারেট করা ওই প্যারাশুটের থেকে অনেক বেশি কঠিন ছিল, যেটি সে বিমানেই রেখে গিয়েছিল। 1980 সালে $5,800 ক্যাশ খুঁজে পাওয়া ছাড়া বাকি 9,710টি নোট কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি। এভিডেন্স হিসাবে এফবিআইয়ের কাছে ড্যান কোপারের স্কেচ ছাড়া শুধু ওই টিকিটটিই ছিল যেটিতে সে নিজের নাম লিখেছিল, আর এই টাই যেটিতে ক্লিপ লেফট সাইডে লাগানো ছিল, যেটি থেকে বোঝা যায় ড্যান কোপার লেফট হ্যান্ডই ছিল। এই কেসটি এফবিআইকে পিছনে 52 বছর যাবৎ হাজারো প্রশ্নের মধ্যে আটকিয়ে রেখেছে। আজও এফবিআইয়ের ওয়েবসাইটে এই কেসের সকল ডিটেলস রয়েছে, আর এই কেসের ফাইল আজও পর্যন্ত খোলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।